হ্যালো বন্ধুরা, লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলের রবিবারের সন্ধ্যেতে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন ঘটনা, মানে আমার জীবনের একটি পুরনো ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। আমি সুদেষ্ণা। বন্ধুরা, প্রচণ্ড একটা গরম, একটা হিটের আমরা সবাই মুখোমুখি হয়েছিলাম এবং অনেকেই অসুস্থ হয়ে পড়েছিলাম। তো কেমন আছেন সবাই, বা আছো, বা আমার ছোট যারা পরিচিত কেমন আছিস সবাই? প্রত্যেককে সুস্থতা কামনা করে আজকের ঘটনা শেয়ার করতে চলেছি একটি নার্সিংহোমের। যে নার্সিংহোমের ঘটনাটা শেয়ার করতে চলেছি সেখানেই আমার কন্যা জন্ম নিয়েছিল। তো সেই সময়কারই একটি ঘটনা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চলে এসেছি। নার্সিংহোমটির নাম তো অবশ্যই করা যাবে না, দক্ষিণ কলকাতার একটি অনেক পুরনো, তখনই ওখানকার মাসিরা বলতেন প্রায় 46-47 বছরের পুরনো। তো সেই হিসেবে আরও 13টা বছর কেটে গেছে এবং প্রাচীন একটি নার্সিংহোম, অত্যন্ত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেকটা বড়। বেশ ভালো ব্যবস্থা আছে, খুবই যত্ন করে রাখা হয় এবং আমাদের পরিবারের পরিচিত প্রায় 12টি বাচ্চা ওই নার্সিংহোমেই জন্মেছিল। তো পরবর্তীকালে তাদের সঙ্গে ঘটনাগুলো শেয়ার করেছিলাম, বিশেষ ওই ঘটনাটি। কিন্তু এটা নাকি তাদের মধ্যে দু একজন একটু অনুভব করেছিল, শুনেছিল কানে, কিন্তু যেটা আমার ক্ষেত্রে হয়েছিল আমি নিজের চোখে দেখেছিলাম এবং সেটা পরবর্তীকালে আমি খুবই বিভ্রান্ত হয়ে যাই যে আমি যেটা চোখে দেখেছিলাম সেটা রাত্রিবেলায় ঠিক না দিনের বেলায় ঠিক। তো এমন একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তখন খুবই কষ্টদায়ক লাইফ হয়ে উঠেছিল আমার, কারণ আমার প্রচুর কমপ্লিকেশন ছিল এবং ডাক্তার বলেই দিয়েছিলেন যে অবশ্যই বাচ্চাটি সি সেকশানেই জন্ম দিতে হবে, আমাদের চলতি কথায় সিজার করে বাচ্চাটি হবে, কারণ নর্মাল ডেলিভারি দিতে যাওয়া হাঁড়ি কাঠে মাথা ঠুকিয়ে দেওয়া। তো সে যাই হোক, আমার প্রচুর কমপ্লিকেশন ছিল এবং আমি খুবই ভুগছিলাম আর খুব একেবারে প্রথম থেকেই ছিলাম বেড রেস্টে। তো যথাসময়ে তো সেই দিনটি এলো 9 মাস অতিক্রান্ত হওয়ার পর, এবং আগে থেকেই বুক করে রাখা হয়েছিল, যেহেতু ওখানে আমাদের পারিবারিক এবং পরিবারের যারা পরিচিত তাদের 12টি বাচ্চা ওখানেই হয়েছিল। তো সেই হিসেবে আমাকে ওখানেই বুক করিয়ে রাখা হয়েছিল এবং একটা সময় আসে যখন আমি বিকেলের দিকে নির্ধারিতভাবেই ভর্তি হতে হয়। তো খুবই সুন্দরভাবে, খুব যত্ন সহকারে আমার কন্যাটি জন্মগ্রহণ করে, এসবে কোনো অসুবিধা হয়নি। অসুবিধে বলতে আমার যেটা চিরকালের একটি বদ অভ্যেস, কিন্তু সেটা আমার সেই ক্ষেত্রে সেই রাত্রে নিজের তৈরি করা ছিল না, মাসিদের কল্যাণেই ঘটনাটি ঘটেছিল এবং প্রায় 3:30 পৌনে 4টে নাগাদ আমাকে বাথরুমে যেতে হয় এবং বেশ একটু লম্বা করিডোর দিয়ে গেলে তবেই বাথরুমটি। তো রাত্রে যে মাসি থাকতেন, তো সেই মাসিকে যদি আমি নিয়ে যাই তাহলে বাচ্চাটিকে কে দেখবে? তো সেক্ষেত্রে উনি এই ব্যবস্থা করলেন যে একটা রুমের মধ্যে 3টি বাচ্চা ছিল এবং আমার ছাড়াও আরও 2জন মহিলা এবং তাদের মাসিরা ছিলেন। তো আমি অনেক রিকোয়েস্ট করলাম, মাসি আমার ভীষণ খারাপ অবস্থা, তুমি প্লিজ একটু আমার মাসি তিনি রয়ে গেলেন আমার বাচ্চাটার সাথে এবং তিনিই দায়িত্ব নিলেন যে পাশের যে আর একটি বাচ্চা আছে সেটি একটি ছেলে ছিল, ওই 2টি বাচ্চার, আমার মেয়ে এবং ওই বাচ্চাটির ইনি কিছুক্ষণ দেখাশোনা করবেন এবং ওই ছেলেটির যে মাসি তিনি কিন্তু এখানকার বেশ পুরনো স্টাফ এবং মাসি অত্যন্ত ভালো মানুষ ছিলেন।
আর বেশ ভালো লাগতো, ওনার খুব জঞ্জেল চেহারা ছিলেন আর ছিল আর কি, আর ভীষণ হাসি খুশি একজন মানুষ, মানে ওনাকে দেখলেই মনে সাহস চলে আসে। তো উনি বললেন, চল রে মা, তোর ভয় নেই, আমি যাচ্ছি, আমি গিয়ে দাঁড়াচ্ছি বাইরেটা। তো বাথরুমে গেলাম, যথারীতি কাজকর্ম সারার পর পরিষ্কার হচ্ছি, হঠাৎ একটা চিৎকার কানে এলো। চিৎকারটা একটি অবাঙালি ভদ্রমহিলা এবং একটি ভদ্রলোকের ঝগড়াঝাটির আওয়াজ। তো বেশ মানে মারধর করছে লোকটি তার স্ত্রীকে, আর ও হিন্দিতে সমানে বলে যাচ্ছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, মেরে ফেললো, এত মারছো কেন, আমি তোমার কি করেছি, রোজ তুমি এরকম মানে মদ খেয়ে এসে পেটাও, এরকম টাইপের চিৎকার করে করে বলছে। এবং আমার চোখটা চলে গেছে তখন, আবছা অন্ধকার তো, এবং আমি দেখছি গরমকাল, যে বাথরুমটার জানলা যে হয় এই খানিকটা তুলে দেয়, আমাদের ফ্ল্যাটের যেরকম জানলাগুলো কাঁচটা একটু তুলে দেওয়া যায়, হুক দিয়ে আটকে দেওয়া যায়, ওরকমই একটু বেশিই তোলা ছিল, মানে কাঁচটি একটু বেশি তোলা ছিল। তো সেখান দিয়ে আমি দেখছি আবঝা একটা, মনে হচ্ছে যেন অ্যাসবেস্টারের ঘর, আর সেখান থেকেই আওয়াজটা আসছে, মানে ছাদটা দেখা যাচ্ছে, ছাদ এবং ঘরের কিছুটা অংশ দেখা যাচ্ছে, এবং ঘরে একটা টিমটিমে আলো জ্বলছিল, সেটা বোঝা যাচ্ছিল। এরকম অনেকক্ষণ ধরে চিৎকার চেঁচামেচি শুনে আমার বেশ রাগই ধরলো, আমি একটু চুপ করে থমকে দাঁড়িয়ে পড়েছিলাম। তা আমি ভাবছি, কী রে ভাই, এইসব গল্প রোজ জায়গায়, আমি আবার এইগুলো শুনলেই একটু আমার রক্ত গরম হয়ে যায়, মানে এরম লোক থাকলে, আমি থাকলে বোধহয় লাঠি পেটা করবো, এইরকম একটা ব্যাপার মাথার মধ্যে চলতে থাকে। তো সেই যাই হোক, আমি একটু থমকে গেলাম, আমার মাথা ব্যথা গরম হয়ে গেল। তা হঠাৎ সম্বিত ফিরল, মাসি দরজা ধাক্কা দিচ্ছে, কিরে মা, হলো? হ্যাঁ 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 আসছি। আচ্ছা, তারপরেও জানলা দিয়ে ওই জানলা দিয়ে চোখটা গেল, তখনও দেখছি যে ওই অ্যাসবেস্টারের ছাদ খানিকটা বাড়ানো, ওই ঘরটা আর কি, মানে ওই নার্সিংহোমের বাইরের অংশটা, ওখানটা একটা ওরকম অস্থায়ী ঘর বানানো ছিল, হয়তো ওখানকার স্টাফদের, মানে যারা আর কি ওই ঝাড়ুদার ফাড়ুদার হয়, ওরম টাইপের কেউ থাকবে, এরকম আমার একটা ধারণা হয়েছিল। কারণ তখন আমি রীতিমতো বিধ্বস্ত, অতখানি কাটা এবং ভীষণ দুর্বল হয়ে পড়েছিলাম। যাই হোক, পরিষ্কার হয়ে তো আমি বেরিয়ে এলাম, এবং মাসি যথারীতি আমার সঙ্গে আমাকে ধরে, মানে হাতটা ধরলেন। আমি বললাম, ধরতে হবে না, চলো করিডোর দিয়ে। এবার মাসি বললো, তাহলে তুই মা আগে আগে চ, আমি তোর পেছন আসি। হ্যাঁ ঠিক আছে, চলো। এবার ঘরে এসে বাচ্চারা সব ঘুমোচ্ছিল, তারপর মায়েরাও ঘুমোচ্ছে, তখন আর আমি কিছু বললাম না। এবার পরের দিন তো সকালবেলা 8টার সময় সেই মাসি চলে যাবে, 8টা to 8টা, মানে নাইটে ডিউটি ছিল ওনার। এবার আমার তো ঘুম ভেঙে গেছে সেই তখনই, আর ঘুম আসছে না। তারপরে যা হয় নার্সিংহোমে, তো মানে বাচ্চা একসঙ্গে থাকলে অনেকেরই মানে যাদের আর কি এরকম হয় তারা তো জানেন, বিশেষত মায়েদের, বাবারা হয়তো এইসব ফেস করেনি, কিন্তু মায়েদের এই অভিজ্ঞতা আছে। একটা বাচ্চা কাঁদতে শুরু করলো, মানে বিভিন্ন রকম ভয়েসে সব কটা একসাথে কাঁদতে শুরু করলো, একটা একটা মানে ছেলেটার গলাটা হ্যাঁ 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 করে কাঁদছে, আর মেয়ে দুটো বাচ্চা ছিল কি করে কেঁদে যাচ্ছে। তো সেই সবের হাসিতে মানে আমরা সব ভুলেও গেছি। সকালবেলা হঠাৎ আমার মনে পড়লো, আচ্ছা এরকম হচ্ছিল। তখন মাসিকে ডেকে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা মাসি, ওইখানে কারা থাকে গো? বলছে, কোনখানে? বললাম, বাথরুমের জানলাটা দিয়ে দেখলাম একটা এরকম অ্যাসবেস্টারের ছাদ খানিকটা বাড়ানো, আর ওই ঘরটার মধ্যে দেখলাম বউটাকে বরটা কি পেটাচ্ছে, আর হিন্দিতে গালাগাল দিচ্ছে, বউটাও সমানে চিৎকার করছে। তাই এতে তো নার্সিংহোমের পেশেন্টদের, বাকি পেশেন্ট যারা, তাদের তো অসুবিধে হওয়ার কথা। মাসি খানিকক্ষণ আমার মুখের দিকে থম মেরে তাকিয়ে রইল, বলল, তুই ওই জন্য বাথরুমে দেরি করছিলি? মানে হ্যাঁ, এরকম করছে, আমার বহুত মাথা গরম হয়ে যাচ্ছিলো, মানে এখন নেহাত আমার শরীরটা ভালো নেই, তাই না হলে আমি লাঠি নিয়ে পেটাতে ছুটতাম। এখন উনি হাসলেন, কিছু বললেন না, বললেন, ওসব কথা ভুলে যা, এখন মেয়েটাকে দেখ, হ্যাঁ এইসব বলে চলে গেলেন। 8টা বাজলো যখন উনি বেরিয়ে গেলেন।
পরের দিন যখন আবার মানে ওই দিনেই রাত 8টায় যখন উনি এলেন, আবার আমি ঘ্যান 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 শুরু করলাম, ও মাসি বলো না গো ওখানে কে থাকে। কারণ কি, এইবার আমার মাথায় একটা সন্দেহ ঢুকে গেছিলো। যখন আমি ওই 12টা সাড়ে 12টা নাগাদ চান করতে যেতাম, কারণ 11:30 ডট বাজলে বাচ্চাগুলোকে সব কটা এক এক করে ধরে আর কি চান করিয়ে দেওয়া হতো। এরপর মায়েরা এক এক করে যেত চান করতে, বাচ্চাগুলোকে এতে বেবি কটে দিয়ে মাসিরা থাকতো, মায়েরা এক এক করে চান করতে যেত। কখনো কখনো একটা মাসি দুটো বাচ্চাকে দেখতো, আর একটা মাসি মানে মায়েদের সঙ্গে যে কেউ একজন যেত। সবাই তো তখন পেশেন্ট, এবং যারা ওই রুমে 3 জন ছিলাম আমরা, প্রত্যেকেরই আর কি সি সেকশানে বেবি হয়েছে। এইবার সকালবেলা আমি যখন দেখলাম, মানে চান করতে গেলাম, হঠাৎ আমার রাতের ঘটনা, মানে ভোর রাতের ঘটনা মনে পড়লো। তখন আমি জানলা দিয়ে তাকিয়ে, অদ্ভুত ব্যাপার, ওখানে কোনো ঘরই নেই, আর বেশ আলো, ঝলমল করছে আলো, এবং ওখানে অ্যাসবেস্টসের ছাদের কোনো গল্পই নেই, এবং ভীষণ শান্তশিষ্ট, খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ। মানে সকালটা ওই সময়টা মানে বেশ মন ভালো হয়ে যেত। চান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে ফিরে এলাম, যথারীতি আবার ভুলে গেলাম। আচ্ছা, এর পরের দিন মানে ওই দিন ভোর রাতে আর আমার বাথরুম যেতে হয়নি। তারপরের দিন যারা সি সেকশানে যাদের বেবি হয়েছে যারা জানে, ওই আয়াফায়ারা কী করেন, ডুস ফুস দিয়ে দেন যাতে পেটটা পরিষ্কার হয়ে যায়। এবার আমাকে একটা মাসি, তখন বাচ্চা সারা রাত কেঁদেছে, 4:30 নাগাদ আমাকে ওরকম একটু ঘুম পেয়েছিল, ঘুমিয়ে পড়েছিলাম, একটা আয়া মাসি ওরকম ডুস দিয়ে দিয়েছে। এবার পেট ব্যথা করে উঠেছে, যথারীতি বাথরুম যেতে হবে, সেই আগের মতো ব্যবস্থা। আগের দিনের ওই মাসি গেছে, বলে চল আমি যাচ্ছি তোর সাথে। আর আমার মেয়ে একটু বেশি কাঁদতো, আর একটা মাসি বললে আমি রয়েছি ওর কাছে, তুই যা। এইবারে ওই আগের মাসি উনি গেলেন, গিয়ে আমি যথারীতি এরকম কোমরে বসেছি, আবার ওই রকম চিৎকার চেঁচামেচি। কী হলো, আবার চেঁচাচ্ছে। তারপর পরিষ্কার হয়ে যখন আর কি ওরকম দাঁড়িয়েছি, দেখি হ্যাঁ সে আগের দিনের মতো অ্যাসবেস্টসের ঘর, আর খানিকটা হালকা আলোর আভাস, ছাদটা একটু বাড়ানো সামনের দিকে। এইবার আমার আবার সেই আগের দিনের ঘটনাটা মনে পড়লো। এইবার বাথরুম থেকে বেরিয়েছে, আবার মাসি ওরকম বলছে, কী রে তোর হলো না, তোর এতক্ষণ লাগে কেন? হ্যাঁ ঠিক আছে আসছি বলে এইবার যথারীতি ওরকম মাসি পেছন আসছে, আমিও আসছি। এই ঘটনা ঘটবার পর আমি রাত্রে সেদিন গিয়ে ফিস করে মাসির হাত চেপে ধরেছি। মাসি বলে কী হয়েছে? আমি কিন্তু আজকেও ওরকম শুনলাম, এবং জানলা দিয়ে দেখলাম যে এরকম অ্যাসবেস্টারের ছাদ বাড়ানো একটুখানি, আর ওই ঘরটা হালকা আলো জ্বলছে, আর ওই লোকটা মদ খেয়ে এসে হিন্দিতে চেঁচাচ্ছে আর বউটাকে খুব পেটাচ্ছে। ওখানে কারা থাকে? আর আমি আগের দিন যখন সকালে চান করতে গেলাম, আমি দেখলাম ওখানে কোনো ঘরই নেই। তুমি সত্যি করে বল, তুমি এখানে ক বছর আছো? তখন ওই মাসি অনেক চাপাচাপি করতে বললেন, আমি এখানে প্রায় 40 বছরের ওপর কাজ করছি, মানে যবে থেকে নার্সিংহোম তৈরি হয়েছে তার 2-3 বছর বাদেই উনি জয়েন করেছিলেন, এবং ওনার এখন বেশ ভালো বয়স, কিন্তু চেহারা দেখে বোঝার উপায় ছিল না, অনেক অল্প বয়সেই জয়েন করেছিলেন। তারপর কি হয়েছে বলো আমাকে, বলো আমি এরকম কেন দেখলাম? আমি যতই অপারেশন হোক আমি কোনো ভুল দেখিনি। আমি 2 দিন ধরে দেখেছি, এবং দিনের বেলাতেও দেখেছি। রাতের বেলা ওরকম অ্যাসবেস্টারের ঘর বাড়ানো থাকে, একটা হালকা আলো জ্বলে, এরকম চিৎকার চেঁচামেচি হয়, অথচ কোনো পেশেন্টের কোনো অসুবিধে হচ্ছে না, কেউ কিছু বলছে না, পুরো নিস্তব্ধ নার্সিংহোম। আবার সকালবেলা দেখছি ওখানটা আলো ঝলমালে, কোনো কিছুই অস্বাভাবিক নেই। তাহলে ওখানটা কি হয় তুমি বলো এরকম খোঁচা মারতে তখন বলে চুপ, নার্সিংহোমের বদনাম হয়ে যাবে। বললাম আমি নামই করবো না নার্সিংহোমে, তুমি শুধু বলো ঘটনাটা কি।
তখন উনি যেটা বললেন, ঘটনাটা একটু আমার মনে দুঃখও দিয়েছিল, আবার মানে কীরকম একটা অনুভূতি হয়েছিল, দুঃখ মিশ্রিত একটা রাগও হয়েছিল। ওই যে লোকটার কথা বলা হচ্ছে, ও ছিল ওই নার্সিংহোমের পুরনো সুইপার, এবং ওখানে সত্যি সত্যি একটা অস্থায়ী ঘর ছিল, এটা অ্যাসবেস্টারের চাল সমেত। ওই সুইপার সারাদিনই ওইখানে থাকতো, আরও ওইখানে নানা রকম ডোম ফোমদের সাহায্য করতো, বা ওখানে একটা পেছন দিকে মর্গ ছিল, মর্চারি। হ্যাঁ, তো ওটা একটা মানে আধা কি বলবো, ওখানে আর কি ডোম ফোমরাও আসতো দেখেছি, বা সুইপাররা আসতো, একটা জগা খিচুড়ির ব্যাপার। আমি না ওই ব্যাপারগুলো অত পরিষ্কার বলতে পারবো না, তবে ওই সুইপার ওখানে সবাইকে হেল্প করতো এবং পুরো নার্সিংহোম পরিষ্কারের দায়িত্ব ওর ছিল। ওটা ছিল একটা মাঝবয়সী, মানে ওই লোকটি ছিলেন একটি মাঝবয়সী লোক, এবং প্রচণ্ড রাত্রিরে মদ খেতেন। আর ওই ভদ্রমহিলা অন্য কারো স্ত্রী ছিলেন, তাকে উনি ভাগিয়ে নিয়ে এসেছিলেন বিয়ে করে। ওদের তো ওই সময় ওই জগতে, মানে ওই শ্রেণীর লোকেদের অত ডিভোর্সের আইনি ব্যাপার থাকতো না, ওই ওর সাথে চলে যেত এরমভাবে বউটিকে নিয়ে চলে এসেছিল। এবং রাত্রে মদ খেয়ে নাকি প্রচুর ঝামেলা করতো, চিৎকার চেঁচামেচি করতো, অনেকে ডাক্তাররা মিলে অনেক ধমক দিত, বা অন্য যে সিকিউরিটি ওরাও গিয়ে অনেক ধমক দিত। তা এরম করতে করতে একদিন লোকটি নিজে ওই বউটাকে আর কি বেদম পেটাতে বউটা মুখে রক্ত উঠে মারা যায়, এবং তারপরে ওই লোকটাও হাতের শিরা কেটে সুইসাইড করেছিল। তো মাসি এই ঘটনা বলবার পর উনি বললেন তারপরে ঘরটা ভেঙে দেওয়া হয়েছিল। তো ভেঙে তো দেওয়া হয়েছিল, কিন্তু আজকে এতদিন বাদে তুই দেখতে পেলি, আমাকে উনি তুই করে কথা বলতেন, তুই দেখতে পেলি এখানে তো প্রচুর পেশেন্ট আসে, মাঝরাত্রে ম্যাক্সিমাম কেউ বাথরুমে যায় না, তো যেহেতু তুই গেছিস বা কী করে দেখতে পেলি আমি জানি না। তাহলে শোনো, আমার সাথে এরকম অনেক ঘটনাই ঘটে, এবং আমি কেন জানি না, আমাকে পরবর্তীকালে এক দাদা, যিনি আমাকে বাঁচিয়েছিলেন কোনো একটা ভৌতিক অসুবিধা থেকে, তো তিনি বলেছিলেন আমি নাকি খুব ভালো মিডিয়াম, এবং রাশিচক্রের ব্যাপারের থেকেও জন্ম লগ্নে কিছু একটা ছিল যেটা আমি এই আনন্যাচারাল ব্যাপারগুলো ফিল করতে পারি। তো সেই হিসেবেই আর কি আমি হয়তো দেখতে পাই। তো মাসি বলল, তুই আমার যেভাবে পুরো ঘটনাটা বললি, এত ডিটেল তো কেউ জানেই না যে এরকম কেউ ছিল, হিন্দিতে কথা বলতো, বউটার চিৎকার চেঁচামেচি। আমরা তো সেভাবে রাত্রে কেউ ওই দিকটা যাই না, বাথরুমে যাই না, তো সুতরাং এরকম এত নিখুঁত বর্ণনা কেউ আমাকে কোনো দিন দেয়নি। তো যাই হোক, কিন্তু নার্সিংহোমটা ছিল ভীষণ ভালো, অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, বড়, এবং বড় শুধু না, এখানে শুধু বাচ্চাই নয়, বিভিন্ন রোগের কারণেও মানুষ চিকিৎসা করাতে যান বিভিন্ন রকম। তো এই ছিল সেদিনের আমার একটা অভিজ্ঞতা। তারপর সেই যে আমার মেয়ে হলো, তাকে নিয়ে আমি বাড়ি ফিরে আসলাম, তারপর থেকে আমার অনেকবার ইচ্ছে হয়েছে একবার দিনের বেলা নার্সিংহোমটা গিয়ে দেখে আসি, বা মেয়েকে একবার দেখাই যে দেখ তুই এখানে হয়েছিলি, কিন্তু আমার আর কোনো কারণেই যাওয়া হয়ে ওঠেনি। এমনিও খুব দরকার ছাড়া বা খুব কাজ না থাকলে আমার বেরোতে ইচ্ছে করে না, কিন্তু আমার এখনও একবার ইচ্ছে হয় যে নার্সিংহোমটা যাই, এবং সেটা কিন্তু বহাল তবিয়তে খুব ভালো অবস্থাতেই আছে, তো সুতরাং একবার হয়তো গিয়ে ঘুরে আসতেও পারি। তাই এই ছিল সেদিনের আমার ঘটনা। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর প্রতিবারের মতো একই কথা আপনাদের বলে যাব, নিজেদের জীবনে বা পরিচিত কারোর জীবনে এরকম ঘটনা যদি ঘটে থাকে আমার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, আর লাইক দিলে আমি
আরও ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করবার জন্য অনুপ্রেরণা পাবো। আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। গল্প বা ঘটনা দৈবিক হোক অলৌকিক হোক আমাকে লিখে পাঠাতেই পারেন বা ভয়েস রেকর্ড পাঠাতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার সমস্ত লিঙ্ক, হোয়াটসঅ্যাপ নাম্বার সব দেওয়া আছে। আপনারা ঘটনা লিখে পাঠান এবং বা যদি লিখে পাঠাতে অসুবিধা হয় আমাকে ভয়েস রেকর্ড করে পাঠাতেই পারেন। অবশ্যই আমি বন্ধুদের সবার সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকুন, কারণ আপনারা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি এবং যারা ঘটনা শুনছেন প্রত্যেকেই আমার মানসিক শক্তি। তো সঙ্গে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রচুর ঘটনা নিয়ে আমি বারবার ফিরে আসি। আমি সুদেষ্ণা। আজকের জন্য শুভরাত্রি।